তাও ভালো যে আমি পেছনে ছিলাম, দেখতে পেয়ে গেছি, নাহলে ওটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। রাতের অন্ধকারে এইটা যতটা হেল্পফুল, দিনের বেলায় ততটাই ভয়ঙ্কর। এটা সরো সামনে থেকে। এই হয় দীপদা, বিয়ের বয়সে বিয়ে না করলে এই সমস্তই ভোগ করতে হবে। তো এইচপি গেল, ভারত পেট্রোলিয়াম গেল, কিন্তু ইন্ডিয়ান অয়েল কোথায় ভাই? আবার কি হলো? 360 হোয়াইট দেখাচ্ছে। আগে মাইলেজ দেখবো বাইকে, দেন ফুয়েল আপ করাবো। ঘড়িতে বাজে 4:50। আমরা চিনার পার্ক থেকে আমাদের জার্নি শুরু করলাম টুয়ার্ডস দীঘা। তো আজকের আমাদের রাইডিং পার্টনার দীপদা উইথ 390। ফার্স্টে যখন প্ল্যান হয়েছিল তখন ভেবেছিলাম যে 3টের সময় বেরোবো, আর সেই 3টেটা এখন গিয়ে দাঁড়িয়েছে দেখো 4:52, মানে 5টা বাজতে যায়, বা বলতে পারো 5টা বাজে। চিনার পার্ক চত্বরে এখন মেট্রোর কাজ চলছে। রিসেন্টলি গঙ্গার নিচ দিয়ে মেট্রো চালুও হয়ে গেছে, একদিন গিয়ে চড়ে দেখে আসতে হবে ডলফিন দেখা যায় কিনা। আরে দীপদা এই চাকুম চিকুম লাইট জ্বালিয়েছে কেন? তোমার ওই রূপের বিজলিটা বন্ধ করো, খুব অসুবিধা হয় ওটা জ্বললে। চিনার পার্ক, কৈখালি, হলদিরাম পার করে চলে এসেছি আমরা এয়ারপোর্ট 1 নম্বর। এখান থেকে আমরা ডান দিকে যে এয়ারপোর্টের ভেতরে রাস্তাটা রয়েছে ওখান দিয়ে ঢুকে যাবো, আর গিয়ে ধরবো হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ে। রাস্তা কি খোলা আছে না বন্ধ? না খোলা আছে। সময় সময় আবার কী হয়, এখানটা বন্ধ থাকে। এইভাবে হর্ন দিলে সঙ্গে সঙ্গে দাঁড়াবে। চাকার অবস্থা দেখো, যাতায়াত ব্যাপার হয়ে যেত। আমি আসছি, হঠাৎ করে দেখি দীপদার এই যে বাঞ্জি কর্ডটা রয়েছে এটা পুরো খুলে ঝুলছে। আর এখানে কি এটা? না না, এটাও তো চেনটা খোলা, এই যে। তাও ভালো যে আমি পেছনে ছিলাম, দেখতে পেয়ে গেছি, নাহলে ওটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। এই বাঞ্জি কর্ড ভীষণ রিস্কি। যখনই দাঁড়াবে তোমরা একবার করে ক্রস চেক করে নিও যে লাগেজ সব ঠিকঠাক আছে কিনা। দীপদার বাঞ্জি কর্ডের একটা মাথা খুলে গেছে, তো ওটাকে কোনোরকমভাবে বাঁধা রয়েছে। তো সেজন্য আমি বললাম যে তুমি আগে আগে চলো, আমি পেছনে রয়েছি, বাই চান্স যদি আবার খুলে যায় তো লক্ষ্য রাখতে পারবো। বেশ ভালো রকম গরম পড়ে গেছে, আর আমি এই পুরনো রাইডিং জ্যাকেটটা পরে বেরিয়েছি। এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে এই জ্যাকেটটা আমার মানে সাইজের চেয়ে একটু বড়, তো কেমন একটা অস্বস্তি হচ্ছে, বাট ঠিক আছে, ম্যানেজেবল। রাতের বেলা এমন জায়গায় জায়গায় ব্যারিকেড রেখে দেয় যে রাস্তাটা অত্যন্ত ন্যারো হয়ে যায়, আর দূর থেকে যদি হাই বিম না মারো না তাহলে ব্যারিকেডগুলো খুঁজেই পাওয়া যায় না যে কোথায় রয়েছে। 5:23 বেজে গেল আমাদের দক্ষিণেশ্বর পৌঁছাতে। রাস্তায় আমরা দুবার দাঁড়িয়েছিলাম, একবার বাঞ্জি কর্ড ঠিক করার জন্য আর একবার বোতল মানে জলের বোতল নেওয়ার জন্য। ন্যাশনাল হাইওয়ে 16 তোমাদেরকে স্বাগত। আমরা এতক্ষণ পর্যন্ত টুকুর টুকুর করে চালিয়ে অনেকটা লেট করে ফেলেছি, আর ঘড়িতে বেজে গেছে হচ্ছে 5:36। 5টা সাড়ে 5টার মধ্যে যদি আমরা কোলাঘাট ঢুকে যেতে পারতাম তাহলে অনেকটা আগে পৌঁছে যেতাম, অনেকটা। নন্দকুমারের পর থেকে কিন্তু আর সেইভাবে বাইক টেনে চালানো যাবে না, তো চেষ্টা করতে হবে যে আপ টু নন্দকুমার যত তাড়াতাড়ি সম্ভব চালিয়ে নেওয়ার। আকাশ তো বলছে হালকা হালকা মেঘলা মেঘলা, আর তার উপরে বৃষ্টি হওয়ার একটা চান্স রয়েছে। জানি না আগে আমাদের জন্য কি ওয়েট করছে। রেনকোট, রেন গিয়ার সব হাতের কাছেই রয়েছে, তো অসুবিধা নেই, পরে নেবো কোথাও একটা দাঁড়িয়ে যদি বৃষ্টি আসে। আমরা যখন গ্রুপে রাইড করি তখন আমাদের যে একটা বেসিক নিয়ম আমরা ফলো করি সেটা হচ্ছে লুকিং গ্লাস। যখনই তোমার আগের জন বা পরের জন লুকিং গ্লাসের বাইরে চলে যাবে তখন চেষ্টা করবে দাঁড়িয়ে যাওয়ার বা স্লো হয়ে যাওয়ার। আবার যেই তাকে রেঞ্জের মধ্যে পেয়ে যাবে তখন আবার চলো। ঘড়িতে বাজে 6:35 আর আমরা সবেমাত্র ঢুকে গেছি কোলাঘাট ব্রিজের ওপর। প্রচণ্ড খিদে পেয়েছে ভাই, বাড়ির থেকে একদম কিচ্ছু না খেয়ে বেরিয়েছি, খালি জল, আর সেই জল আর কতক্ষণ সার্ভিস দেবে বলো? তুমি তো বললে আগে গিয়ে কোথায় দাঁড়াবে, চলো যেটাই খুশি দাঁড়া, আমার খিদে পেয়ে গেছে। আমি তো ওই জন্য ওখানে দাঁড়িয়েছিলাম আগে, ওই দেখো, দেখেছো? চলো আগে চলো, আগে চলো, আসো। আরে সরো সামনে থেকে, আজব লাঠি সোটা বার করে। তুমি সরো, তুমি সরো, তুমি সরো। इधर रुक जाते हैं। চলো আমরা একটু খাওয়া দাওয়া করি আগে।
ট্যাঙ্ক ব্যাগের দরকারি জিনিসপত্র নিয়ে খাওয়া দাওয়া করা যাক। কী খাবো জানি না, হয়তো চা বিস্কুট খাবো, কিন্তু কিছু একটা খেতে হবে। তো আমরা এখন রয়েছি কোলাঘাটে, আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট ডান, আর আমরা নিয়েছিলাম হচ্ছে ব্রেড বাটার, তার সঙ্গে লাল চা। কিন্তু মনে হচ্ছে না আজকে আমরা রাইডে বেরিয়েছি, কারণ এই ওয়েদার এতটাই মরা মরা হয়ে রয়েছে না, সেই ফিলটা আসছে না। কিন্তু ফিল আনতে হবে, লানা পারেগা। ওয়েদার যেমনই হোক, আমরা এবার চেষ্টা করবো যত রাত পারা যায় ট্রেনে দেওয়ার। নেক্সট আমরা স্টপ দেবো হচ্ছে ফুয়েল আপ করানোর জন্য। বাইকে ফুয়েল রেঞ্জ এখন রয়েছে 200, আর এই 200 রেঞ্জ নিয়ে আমি পৌঁছে তো যাবো, কিন্তু ফিরে আসার সময় আবার ফুয়েল আপ করাতে হবে। তার চেয়ে ভালো হচ্ছে এখন কি আগে কোথাও একটা ফুয়েল আপ করিয়ে নিই, ফুল ট্যাঙ্ক করে নেবো, যাতে ফেরার সময় তো আর ফুয়েল আপ না করাতে হয়। বাকি চলো, যেতে কথা হচ্ছে। গুগল পিক্সেল বলছে রাজারহাট নিউ টাউনে আজকে বৃষ্টি হতে পারে, তার সঙ্গে সঙ্গে আবার ঝড়। কিন্তু আমরা তো যাচ্ছি দীঘা, এবার দীঘার ওয়েদার কেমন কি থাকে না থাকে সেটাই হচ্ছে বিষয়। চেষ্টা করব যত তাড়াতাড়ি পারা যায় গিয়ে একটা হোটেল নিয়ে নেওয়ার, কারণ আমরা হোটেল বুকিং না করেই বেরিয়ে পড়েছি। রেডি? গুছিয়ে নাও। পেট্রোল পাম্পে দাঁড়িয়ে তারপর গিয়ে আমার হেলমেটের ভাইজারটা চেঞ্জ করব। খাওয়া দাওয়া সেরে আমরা আবারও বেরিয়ে পড়েছি। এখান থেকে আমরা বাঁ দিকে ঢুকে যাবো দীঘার দিকে। রাতের অন্ধকারে এইটা যতটা হেল্পফুল, দিনের বেলায় ততটাই ভয়ঙ্কর, মানে কিচ্ছু দেখায় না, মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। আজকে তো তাও মেঘলা ওয়েদার রয়েছে, আমি ভাইজার খুলে চালাচ্ছি। কিন্তু যদি এটা রোদ থাকতো, আমি যদি এটাকে নামিয়ে নিই, ভাই পুরো জগৎটা জন্ডিস হয়ে গেছে। সেই জন্যে আপাতত এটা খোলা থাক, আগে গিয়ে চেঞ্জ করে নিতে হবে। আমার ট্যাঙ্ক ব্যাগেতেই রয়েছে হোয়াইট ভাইজার। এমটির হেলমেটে একটা জিনিস কি, যে কোনো রকমের কালারে তুমি ভাইজার পেয়ে যাবে। তার মানে এই নয় যে লাল, পিঙ্ক, বেগুনি সব কিছু পাওয়া যায়, মানে পাওয়া যায় একটু ভ্যারাইটিস টাইপের, যেটা এক্সরের ক্ষেত্রে হয় না। আর আমি এক্সরের সঙ্গে কেন কম্পেয়ার করছি, কারণ আমি এর আগে এক্সরই পড়তাম। যারা জানো তারা জানো, আর যারা জানো না তারা লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। কোলাঘাট থেকে যখন বেরোচ্ছিলাম তখন ভাবলাম যে গ্লাভস আর পরবো না, আপাতত যাই ইন্ডিয়ান অয়েলের কোনো একটা পেট্রোল পাম্প পেয়ে যাবো কাছাকাছি, সেখান থেকে ফুয়েল আপ করিনি, তারপর গিয়ে গ্লাভস পরবো। প্রায় 9 করে 10-12 কিলোমিটারের উপর চলে এলাম, একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প নেই ভাই। সেই খালি হাতেই বাইক চালাচ্ছি, এটা একদমই সেফ নয়। তো দেখা যাক, অনেকটা তো চলে এসেছি, আশা করছি সামনে পেয়ে যাব। এতক্ষণ পর্যন্ত এইচপি গেল, ভারত পেট্রোলিয়াম গেল, কিন্তু ইন্ডিয়ান অয়েল কোথায় ভাই? আমি সাধারণত ইন্ডিয়ান অয়েল দিয়েই ফুয়েল আপটা করাই। সামনে যে ফুয়েল ট্যাঙ্কারটা যাচ্ছে না, এটা হয়তো ক্রুড অয়েল, বাট যদি ভাই এরকম একটা গোটা গাড়ি পাওয়া যায় লাইফে, সারা জীবনের তেল খরচা উঠে যাবে। তেল খরচা কি, সব খরচা উঠে যাবে। নন্দকুমার চলে এলাম, কিন্তু এখনো অবধি ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প পেলাম না। নন্দকুমার পার করে যাওয়ার পর এই যে দীঘার রাস্তা, আর এখন বাকি রয়েছে 85 কিলোমিটার। আর এখানে কিছু জিনিস তোমাদেরকে খেয়াল রাখতে হবে। নম্বর 1, এখানকার যে সমস্ত এসবিএসটিসি বাসগুলো চলে, সেগুলো বাস তো নয় ভাই, বাস একটা তোমার গায়ের উপর দিয়ে বেরিয়ে যাবে, পারলে তোমাকে মাথায় তুলে নিয়ে চলে যাবে, কিন্তু ওরা আগে যাবে। তো ভুলেও ওদের সঙ্গে পাঙ্গা নিতে যাও না ভাই, ওদেরকে আগে ছেড়ে দাও, ওরা ওদের মতন যাক, তারপর তোমরা স্লো স্লো চলো। পয়েন্ট নাম্বার 2, ভুল করেও স্পিড 60-র ওপরে তুলবে না। কিছু কিছু জায়গায় কিন্তু স্পিড চালান কাটে, খঞ্চিতে কাটে, নন্দকুমার মোড়ের ওখানে কাটে, আমি ক্যামেরা দেখলাম জাস্ট। এছাড়া বৃন্দাবনপুরে ওখানে ক্যামেরা নিয়ে বসে থাকে। তো এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু চালান কাটে, স্পিড চালান। এখন আমরা রয়েছি হচ্ছে শীতলপুর বলে একটা জায়গায়। আগে গিয়ে যে লেভেল ক্রসিংটা রয়েছে, দীপদা বললো যে ওখানে একটা ফ্লাইওভারের কাজ চলছিল, যেটা নাকি কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, এই দেখো, এই দেখো, যাও 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 যাও। হাগু পেয়েছে কাকার, ওই জন্য এত হর্ন দিয়ে হুড় করে আগে এগোচ্ছে। তো ফাইনালি আমরা দেখতে পেয়ে গেছি একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, এই যে সামনেই। এখান থেকে আগে ফুয়েল আপটা করাতে হবে ভাই। 112 কিলোমিটার চলে গেছে আমার বাড়ির থেকে এখনও পর্যন্ত। ফুয়েল রেঞ্জ এখনও দেখাচ্ছে 200 কিলোমিটার। আগে গিয়ে দাঁড়িয়ে তোমাদেরকে আগে দেখাই যে মাইলেজ কত দিচ্ছে। আগে মাইলেজ দেখবো বাইকে, দেন ফুয়েল আপ করাবো। ফুয়েল আপ করাতেই হবে সেটা নয়, কিন্তু মাইলেজটা একবার চেক করবো আগে। এখানে ফুয়েল রেঞ্জ হচ্ছে 200, রোড মোড, মাইলেজ দাঁড়াও, অ্যাভারেজ স্পিড 50, ফুয়েল কনজাম্পশন 46, এখনো পর্যন্ত দেখাচ্ছে 46 কিলোমিটার পার লিটার। তোমার কত দেখাচ্ছে? 46। मेरा 38.2। 38? এই দেখেছো 250 एडवेंचर। तो थोड़ा बढ़ जाएगा। मेरे बाइक में एक कांड हुआ है, एक स्कैम हुआ है मेरे साथ, बाद में बताऊंगा। যতক্ষণ ক্যামেরা চলে ততক্ষণ আমাকে আবার হিন্দিতে বলতে হয়, মানে ফাটা ভাঙা চড়া হিন্দি দিয়ে আমাকে কাজ চালাতে হয়, সমঝলো? মাঝে পার্টিশন আছে, হ্যাঁ দেখো ছিটকে আছে রডটা মাঝখান দিয়ে। 103 কবে হলো? तो 4 दिन
গত সপ্তাহে তো ভালো 106 করে চলছিল। 56 পয়সা ছিল এখানে। আচ্ছা, আমাদের করবো দেবো। রাজারহাট নিউ টাউন ঠিক আছে, বেশি জায়গায় খানিকটা ফাঁকা রেখো। হ্যাঁ, 50 বাস বাস। কত হয়েছে? কাট না ফোন পে। ইউপিআই হবে তো? বিল নেবেন নাকি? হ্যাঁ, একটা বিল দিয়ে দিও, হিসেব থাকবে। 918 টাকা 90 পয়সা। ভালো ঢেলেছো, 1 পয়সাও বাইরে পড়েনি। যখনই ফুয়েল আপ করে 10 টাকা 5 টাকা বাইরেই চলে। 919 টাকার খেলো আমাদের বাইক। কত বিল জমা হয়েছে, ফেলা হয় না। আজকের সবকিছুই হ্যাং হচ্ছে। আবার কি হলো? ইনস্টা 360 হোয়াইট দেখাচ্ছে। হ্যাঁ, হোয়াইট হয়ে গেছে তো নতুন তো। আরে এখন আমি রিসেট করলাম, ফ্যাক্টরি রিসেট করলাম। এটাও পড়ে গেল। দাঁড়াও 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 দাঁড়াও, পা মারিয়ে ফেলবে, দাঁড়াও। কি হচ্ছে বোঝাই যাচ্ছে না তো। এই জন্য আমি পুরী ফেরার সময় বলেছিলাম না, কপাল খারাপ থাকলে পায়রা এসে লাথ মারে। তাই আমি বলছিলাম যে তখন ভাবলাম যে একটু এগিয়ে যাই, গিয়ে ফুয়েল আপ করিয়ে নিয়ে গ্লাভসটা পরে নেবো। ফুয়েল আপ করাবো যে পেট্রোল পাম্পে আর পাই না খুঁজে। 103 টাকা লিটার চলছে ভাই। যদি আরেকটু কমুক, বেশ 90 টাকা হয়ে যাক, কি আরও কমুক 70 টাকা হয়ে যাক, তাহলে তো খুবই ভালো হয়। কেনার পর থেকে শুরু করে আজ অবধি যতবার ট্যাঙ্ক ফুল করেছি, এই ফুয়েল রেঞ্জটা 460-এর ওপরে আর যায় না। কেন এটা হয় বুঝি না। তোমাদের যদি কারোর অ্যাডভেঞ্চার 250 থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের বাইকে কি এই প্রবলেমটা কখনো হয়েছে যে 460টাই হায়েস্ট দেখাচ্ছে রেঞ্জ, তার উপর আর যায় না। কারণ দেখো 46 যদি মাইলেজ এখানে দেখায় তাহলে হিসেব মতন এটা 500 বা 550-এর ওপর রেঞ্জ দেখানোর কথা, হিসেব যা বলছে। এবার জানি না কি হয়। 900 টাকার তেলেতে আমার ফুল ট্যাঙ্ক হয়ে গেল, মানে ওই ধরে নাও প্রায় 4 লিটার মতন তেল হয়তো ছিল। 14.5 লিটারের ট্যাঙ্ক আর 46-এর মাইলেজ দিচ্ছে, 460-এর রেঞ্জ দেখাচ্ছে। এই রেঞ্জ নিয়ে আমি আশা করি ঘুরে বাড়ি চলে যাব। কারণ আমাদের বাড়ি থেকে শুরু করে দীঘার ডিস্টেন্স হচ্ছে 200 কিলোমিটার অ্যাপ্রক্স। তো এই ফ্লাইওভারটার কাজ বহুদিন ধরে চলছিল, আর এখন দেখো চালু হয়ে গেছে। বাঁদিকের এই যে রাস্তাটা, এটা গেছে হচ্ছে মগরাজপুর হয়ে, আর সোজা গেলে দীঘা। ফ্লাইওভারটা চালু হওয়ার পরেই প্রথমবার আসছি, তো জানি না এখন কোথায় কি ক্যামেরা রয়েছে বা না রয়েছে। এতক্ষণ আসার পথে যেটুকু জায়গায় আমি দেখতে পেয়েছিলাম সবটাই তোমাদেরকে বলেছি। এরপর যদি কোথাও থেকে থাকে তাহলে সেটাও তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। কাণ্ড পসরা, এ কি জায়গার নাম ভাই? কাণ্ড পসরা থেকে মনে পড়লো একটু আগে একটা কাণ্ড হয়ে গেছে। কোন একটা ছেলে দীপদাকে দেখে ফ্লাইং কিস দিচ্ছে সাইকেল থেকে নেমে। ও ভাই, এই হয় দীপদা, বিয়ের বয়সে বিয়ে না করলে এই সমস্তই ভোগ করতে হবে। ঝটপট বিয়ে করো, আমরা একটা বিয়ে বাড়ি নিমন্ত্রণ খাবো। এখানে বাইকের স্পিড লিমিট 50। রাস্তা বানিয়েছে কেন ভাই? খুঁড়ে দিক না, গাড়ি এমনি আসতে চলবে তাহলে। আর তার উপরে দেখো উপাস থেকে যে গাড়িগুলো আসছে সেগুলো এই লেনের এখান দিয়ে আসছে, মানে ওভারটেক করার এদের এতটাই তারা, মানে এপাশে যদি কেউ মরেও যায় তাদের ওদের কিছু যায় আসে না, উড়িয়ে দিয়ে চলে যাবে। যাওয়ার সময় আগে দেখে নিই কোথায় কোথায় ক্যামেরা রয়েছে না রয়েছে, সেরকম হলে ফেরার সময় আমরা একটু টেনে বেরিয়ে আসতে পারবো। এই হচ্ছে বৃন্দাবনপুর। ও ভাই, এখানে ক্যামেরা নিয়ে বসে থাকে, আমি এর আগে দেখেছি এখানে। এই বৃন্দাবনপুর আর খঞ্চি তোমাদেরকে একটু আগেই বলেছিলাম, মহা খতরনাক জায়গা। আমার ক্যামেরাটা অন ছিল না তাই। আরে আমি দূর থেকে দেখে ভাবলাম কি হাত ধরে ভাই ঘোরাচ্ছে, নাচবে হয়তো, রিলস ফিলস বানাচ্ছে কোথাও দিয়ে। উমা তারপর দেখি মারপিট করছে। যাতা যাতা মানে একটা লোক আর একটা বউ দুজনে মিলে মারপিট করছে রাস্তার মধ্যে। ও ভাই, এটা কি দেখলাম! লোকটা মানে বউটার হাত ধরে মানে ঘোরাচ্ছে, বউটার মানে ঘুষি পাকাচ্ছে। আমি দূর থেকে ভেবেছিলাম যে হয়তো নাচবে বা কিছু করবে, হয়তো শাড়ি পরে পোজ দিচ্ছে, কেউ হয়তো ভিডিও বানাচ্ছে আজকাল যেটা হয় আর কি। কিন্তু দেখি না, ওটা মানে রীতিমতন মারপিট করছে দুজনে মিলে, এ ওকে মারছে ওকে মারছে। এই দেখো বাঁ দিকে দাঁড়িয়ে রয়েছে আর ডান দিকে রয়েছে, এরাই রয়েছে চালান কাটার জন্য। কিন্তু আমরা তো জোরে চালাবো না, আমাদের বাইক জোরে উঠবে না, 50 অবধি ওঠেনি ভাই। লজ্জা লাগা দরকার। অ্যাডভেঞ্চার বাইক কেটিএম নিয়ে আমরা 40-50-এর মধ্যে চালাচ্ছি, কিন্তু কিছু করার নেই। রুলস ইজ রুলস। সেটা তোমার কাছে যতই ভালো বাইক থাক বা যাই থাক, নিয়ম মেনে চলো, তাহলে চালানের হাত থেকে বাঁচো। পুরীতে গিয়ে ভালো লাগাটা চালান খেয়েছি ভাই, আর না। যাও যাও যাও, তুমি যাও, হ্যাঁ তোমাদের রাস্তা। আমি তো অতিথি মাত্র, একদিনের এক বেলার। দেখো
বাঁদিকে আবারও দাঁড়িয়ে রয়েছে, আমি তো আর আঙুল দিয়ে দেখালাম। তবে শনিবার আর রবিবার এদের বেশি একটু অ্যাক্টিভ দেখতে পাওয়া যায়। আজকে যেহেতু আমরা সপ্তাহের মাঝমধ্যেখানে এসেছি, খুব বেশি ট্যুরিস্ট আসে না এই টাইমটাতে, তো সেই জন্য হয়তো কম দেখা যাচ্ছে। যারা যারা দীঘা, কাঁথি, মন্দারমণি এই চত্বর থেকে আমাদের ভিডিও দেখছো তাদেরকে হ্যালো থেকে মনে পড়লো আজকে সকালে হ্যালো আইজ করা হয়নি। সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল থ্রটল লাইফ উইথ এসআর। গুড মর্নিং ফ্রম মেদিনীপুর। আমরা মেদিনীপুর ঢুকে গেছি অনেকক্ষণ, ঘড়িতে বাজে 8:43। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে দীঘা। আমরা কোনোরকম কোনো হোটেল বুক করে বেরোইনি, তো গিয়ে আমাদেরকে হোটেল খুঁজতে হবে, খুঁজে তারপর গিয়ে আমরা লাগেজ ট্যাগেজ রেখে ঘুরতে বেরোবো। কি স্নান করবো, কি করবো সেটা দেখা যাক। লং ট্যুরে যাওয়ার আগে এই দীঘা রাইডটা হচ্ছে একটা ওয়ার্ম আপ ট্রিপ বলতে পারো। তো যেমন সাঁতার কাটার আগে মানুষ ব্যায়াম ট্যাম করে নেয়, তো সেরকমই বড় রাইডে যাওয়ার আগে একটা ছোট রাইড করে নেওয়াটা দরকার বলে আমার তো মনে হয় ভাই। সেই জন্যেই এই দীঘা। তাছাড়া বাঙালির দীঘা যেতে কোনো কারণ লাগে না। কোনোদিন মনে হলো যে অনেকদিন কোথাও যাওয়া হয়নি, কোথায় যাওয়া যায়, তো চলো দীঘা যাই। কারোর ব্রেকআপ হলে সে দীঘা যায়, প্যাচ আপ হলে দীঘা যায়, নতুন বিয়ে করলেও দীঘা যায়, চা খাওয়ার জন্য দীঘা যায়, পচা মাছ খাওয়ার জন্য লোকে দীঘা যায়। আবার কেউ তো রয়েছে বাক্স প্যাটারা বোঝাই করে মাছ বাড়ি অবধি নিয়ে যাওয়ার জন্য দীঘা চলে আসে, মোহনা থেকে মাছ নিয়ে বাড়ি যায়। এই দ্বীপটাই হয়তো মাছ নিয়ে যাবে কালকে। আমরা সবেমাত্র ক্রস করলাম শিল্লিবাড়ি, আর শিল্লিবাড়ির এই একটু আগেটাতে দাঁড়িয়েছিল পুলিশ চেকিং। আবার ধরলে একটা কন্টেন্ট পেয়ে যেতাম, দীঘায় থেকে পুলিশ ধরেছে। এখান থেকে দীঘা আর 19 কিলোমিটার, জলেশ্বর 62। এখান দিয়েও জলেশ্বর হয়ে পুরী যাওয়া যায়। তবে পুরী যাওয়ার জন্য দীঘার ভেতরের রাস্তা সাধারণত কেউই ধরে না, কারণ এটা অনেকটাই ঘুরতে হয়, তার সঙ্গে রাস্তাটা অনেকটাই ছোট। তো সেদিক থেকে দেখলে বেলদা বাইপাস হচ্ছে অনেক বেটার। এখান থেকে বাঁ দিকে ঢুকে যাচ্ছে মন্দারমণি 9 কিলোমিটার, আর সোজা আমরা যাব দীঘার দিকে। মন্দারমণি জায়গাটা এমনই, যদি কাপলরা আসে বা ফ্যামিলি নিয়ে আসো তাহলে একমাত্র ভালো লাগবে, এছাড়া দীঘা আমাদের পক্ষে ঠিক আছে। তো বন্ধু, এখন ঘড়িতে বাজে 10:24, আর আমাদের সামনে দেখো দীঘার বিশ্ব বাংলার গেট। তো ফাইনালি আমরা এন্টার করে গেছি দীঘা। এই যে আমাদের ডান দিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই নতুন জগন্নাথ মন্দির, যেটা উদ্বোধন হয়নি এখনো। কতটা এলাকা নিয়ে হচ্ছে ভাই। তো এখানে শুরু সেই ওই অবধি 20 একর। মন্দিরটা এখন ঢুকতে তো দিচ্ছে না, আর উদ্বোধনও হয়নি, এখনও কাজ চলছে। দেখো অনেকটাই কাজ কমপ্লিট হয়ে এসছে, কিন্তু সাধারণত এই রাস্তাটা দিয়ে আসি না, একটু এগিয়ে গিয়ে পরের যে গলিটা রয়েছে ওটা দিয়ে ঢুকি আমরা। কিন্তু এবারে ঢুকে গেলাম সোজা গিয়ে, এখান থেকে ডান দিক দিয়ে গিয়ে আমরা কোনো না কোনো একটা হোটেল দেখে নেবো।